দুদিন পর আহনাফ সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করতে লাগলো। অন্য যে কোনো দিনের তুলনায় আজকে আহনাফের বেশি ভালো লাগছে। হঠাৎ আহনাফের বাসায় পুলিশ আসলো। আহনাফ সেদিকে খেয়াল না করে খাওয়ায় মনোযোগ দিতে লাগলো। পুলিশ আহনাফকে বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আহনাফ বলল, ওয়েট, আমি নাস্তা শেষ করে নেই আগে, আপনারা বসুন, নাস্তা করুন। পুলিশ বলল, আমরা এখানে নাস্তা করতে আসিনি, আপনার খাওয়া শেষ করে জলদি আমাদের সাথে চলুন, স্যার আপনার অপেক্ষায় আছেন। আহনাফ পুলিশকে কিছু না বলে ওর নাস্তা শেষ করতে লাগলো। নাস্তা শেষ করে ওয়াশরুমে গেল, তারপর রেডি হয়ে এসে পুলিশকে বললো, এবার যাওয়া যাক। পুলিশ আহনাফকে নিয়ে থানার দিকে রওনা দিল। আহনাফ জিজ্ঞেস করলো, ঠিক কোন বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা গেলে জানতেই পারবে। কিছুক্ষণ পর পুলিশ আহনাফকে নিয়ে থানায় চলে আসলো। আহনাফ একটা রুমের ভিতরে নিয়ে গেল। সেখানে আগের থেকে একজন লোক ছিল। আহনাফকে দেখে তিনি বললেন, বসে কথা বলি আমরা, বসতে পারেন আপনি। আহনাফ বসার পর বলল, চেয়ারটা আরামদায়ক মনে হচ্ছে না, যাই হোক মানিয়ে নিব, অল্প কিছুক্ষণই তো ব্যাপার। হ্যাঁ, সেটার কখন কার জীবনে কি পরিবর্তন এসে যায় তা বলা মুশকিল। আমি নাহিয়ান, ক্রাইম ব্রাঞ্চ। আমি আহনাফ, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার হয়তো আগ্রহ হচ্ছে যে কেন আপনাকে নিয়ে আসলাম। মোটেও না, ছোটোবেলা থেকে আমার আগ্রহ কিছুটা কম। আমি সবসময় পরিস্থিতি এনজয় করি, যা হয় উপভোগ করি। বুঝতে পেরেছি, যাই হোক আপনাকে এখানে নিয়ে আসার কারণটা বলি এবার। নাহিয়ান একটা ছেলের ছবি আহনাবকে দেখিয়ে বলল, ছেলেটাকে চেনেন? হ্যাঁ, পার্টিতে পরিচয়। পার্টি সেটাই লিফট চাই, আমি নামিয়ে দেই। কোথায় নামিয়ে দিতেন? ছেলেটার বাসার কাছাকাছি আসার পরে আমাকে বলে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দেই। রোডে লাইট ছিল না, তাও আমার যতদূর মনে আছে সেখানে আশেপাশে কোনো বিল্ডিং ছিল না। একজন পুলিশ নাহিনের কাছে এগিয়ে গিয়ে বলল, স্যার সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, তাই আমরা প্রমাণ করতে পারবো না এটা। নাহিয়ান বলল, আপনার সাথে পার্টিতে আর কে ছিল? আমার স্ত্রী, ওর নাম হিয়া। তার সাথে কি আমরা কথা বলতে পারি? সেটা আপাতত সম্ভব না, গত 2 দিন থেকে আমার স্ত্রী নিখোঁজ। আমি থানায় জিডি করেছি, প্রতিদিন কল দিয়ে জানতে চাই, কিন্তু তারা বলে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে, তারা চেষ্টা করছে। একজন পুলিশ নাহিনের কানে আবার বলে, স্যার এটা সত্যি, তিনি বলেছিলেন তার স্ত্রী নাকি রাতে বাসা থেকে চলে যায়, সে নাকি তার ফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। তিনি আমাদেরকে যে প্রমাণ দেখেছেন তাতে সেটাই মনে হয়। আমরা অনেক খুঁজেছি, কিন্তু তার স্ত্রীকে আর ওই ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। নাহিনা নাহিনান আহনাফকে বলল, আপনি নিশ্চিত আপনার স্ত্রী তার ছেলে ফ্রেন্ডের সাথে পালিয়েছে? আহনাফ বলল, প্রমাণ তো সেটাই বলে। আমার স্ত্রী নিজ মুখে স্বীকার করেছে যে তার ছেলে ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতো, রেকর্ডিংয়ে সেটা স্পষ্ট, আমি তাদেরকে শুনিয়েছি। নাহিয়ান বলল, আপনার কাছে কি এটা অবাক করার মতো না যে আপনার স্ত্রী তার ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত ছিল, তার সেটা আপনাকে বলেছে? সে আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই সত্যিটা বলেছে যাতে আমি তাকে ডিভোর্স দিই। আমি তখন রেকর্ড করার সিদ্ধান্ত নিই যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। তারপর সে সত্যিটা বলে, তখন আমি রেকর্ডিং অফ করে দিই। তারা বলল, বাসায় নাকি আপনি একাই ছিলেন, আপনার মা বাবা, কাজের লোক কেউ নেই? মা বাবা কানাডাতে কিছুদিন পর আসবে, আর কাজের লোক ছিল, কিন্তু গতকাল থেকে তারা আসেনি। তাদের ঠিকানা জানা আছে আপনার? তারা তো অনেক আগের থেকে আমাদের বাসায় কাজ করতো, বাবা মা ঠিক করে রেখেছিল তাকে, তাই আমার কিছু জানা নেই। আপনার বাবা মার সাথে যোগাযোগ করতে পারি আমরা? হ্যাঁ পারেন। নাহিয়ার নাম্বারটা লিখে রেখে আহনাবকে দিল। আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, তবে আপনার স্ত্রীকে খুঁজে পেতে আপনার সাথে কথা বলার প্রয়োজন হতে পারে। থানায় আসতে হবে যদি আমরা বলি। ওকে, সমস্যা নেই, আমি আসবো। আহনাব চলে যাওয়ার পর পুলিশ নাহিয়ানকে বলল, স্যার তাকে কেমন কুল লাগছে, একদম শান্তশিষ্ট। নাহিয়ান বলল, এরকম মানুষই ভয়ঙ্কর হয়, এই আহনাবের পর নজর রাখবে। আচ্ছা রাখবো স্যার। নাহিয়ান হিয়ার বাবা মার সাথে কথা বলতে গেল। ওইদিকে আহনাব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ওর বাসায় চলে গেল। আহনাব আগে থেকে জানতো এমন হবে। আহনাব যত মানুষকে মেরেছে সব আগে থেকে প্ল্যান করা ছিল। ওই দিন পার্টিতে ছেলেটাকে মারবে, তাও ওর প্ল্যান ছিল। আহনাব বুঝতে পেরেছিল ওই ছেলেটার জন্য ও সমস্যায় পড়তে পারে, তাই ওই অনুযায়ী প্ল্যান করে রেখেছিল। আহনাব আগে থেকে জানতো ওই রোডে সিসিটিভি নেই, তাই সেখানেই কথা বলেছিল নাহিয়ানকে। নাহিয়ান হিয়ার বাবা মার কাছে চলে আসলো। হিয়ার বাবা মাকে বলল, হিয়ার যখন লাস্ট কথা হয় কখন আপনাদের সাথে? হিয়ার মা বলল, সেদিন নিখোঁজ সেই দিন রাতে ওর সাথে কথা হয়। তারপর একটা সময় না আহনাব কল দিয়ে বলে হিয়া নাকি বাসায় নেই। আহনাব তারপর সারা রাত অনেক খোঁজাখুঁজি করে রাত 2টার সময় আমাদের বাসায়ও এসেছিল। নাহিয়ান বলল, আহনাব পুলিশকে বলছে হিয়া ওর ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। হিয়ার মা অবাক হয়ে বলল, আমাদের তো এমন কিছু বলেনি, ওকে আমরা ভালো ভেবেছিলাম, কিন্তু ও আমাদের মায়ের নামে মিথ্যা অপবাদ দিছে।
নাহিয়ান বলল, হয়তো আপনাদের খারাপ লাগবে তাই বলেনি। আপনাদের মেয়ে নিজের মুখে বলছে বিয়ের আগে ওর ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক ছিল। আহনাফ তার ভয়েস রেকর্ড পুলিশকে শুনিয়েছে। হিয়া যেদিন থেকে নিখোঁজ হয় ওর ফ্রেন্ডও সেদিন থেকে নিখোঁজ হয়। এটা হতে পারে হিয়া হয়তো ওর সাথে পালিয়েছে। আপনারা খুঁজে বের করেন। ধন্যবাদ আপনাদের সহযোগিতা করার জন্য। নাহিয়ান আবার থানায় চলে আসলো। হঠাৎ একজন পুলিশ এসে বলল, স্যার, ডাস্টবিনে একটা মানুষের অঙ্গ পাওয়া গেছে, সম্ভবত সেটা হাতি হবে, অনেকগুলো টুকরো করা। নাহিয়ান পুলিশের কথা অনুযায়ী ডাস্টবিনে ওখানে চলে যায়। যে রকম বলা হয়েছিল সেরকম একটা প্যাকেটে মানুষের হাতের অংশ। ইতিমধ্যে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে, অনেক সাংবাদিক সেটা লাইভ করছে। নাহিয়ান সবাইকে সরিয়ে নিয়ে প্যাকেটটা নিয়ে আসলো। প্যাকেটের ভিতরে আরও একটা জিনিস ছিল, সেটা হলো ছোট ছোট কুড়াল। তাদের রক্ত লেগেছিল, সম্ভবত এটা দিয়ে হাত কাটা হয়েছিল। নাহিয়ান কুড়ালটা ফরেন্সিকে পাঠালো। ওর সাথে থাকা পুলিশরা বলল, স্যার, এটা কি খুনের হাতিয়ার হতে পারে? হতে পারে, আবার নাও পারে। খুনি ইচ্ছে করে এই কুড়ালের প্যাকেটটা সাথে রেখেছে যাতে আমরা কনফিউজ হয়ে যাই। আপাতত কিছু বলা যাচ্ছে না, অনেক কিছু হতে পারে। এই প্রথম এমন কিছু ডাস্টবিনে পাওয়া হলো, সেটা আবার লাইভ হয়েছে, আর সবাই ভয়ে থাকবে। খুনি হয়তো এটার জন্য ইচ্ছে করে ডাস্টবিনে রেখেছে। কিন্তু স্যার, এসব করে খুনির কি লাভ? এখন তো উল্টো পুলিশ তার পিছনে পড়বে, সবাই জেনে যাবে। তাহলে সে নিজের বিপদ কেন ডেকে আনলো? সেটাই তো আমাকে ভাবাচ্ছে। খুনি এমনটা কেন করবে? নিজেকে বিপদে ফেলে তার কি লাভ? স্যার, খুনি হয়তো ভয়ঙ্কর কেউ হবে, তা না হলে নিজের বিপদ কেউ নিজে ডেকে আনে? ও জানে এসব করলে পুলিশের পিছনে পড়বে। খুনি অবশ্যই এত সুবিধা হবে না, তা না হলে এই রিস্ক নিত না। তবে খুনি সাধারণ কেউ হবে, নতুবা এমন রিস্ক নিত না। সাধারণ কেউ হলে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। হাজার মানুষে আমরা কিভাবে আগাবো স্যার? আমরা অপেক্ষা করব। আপাতত ফরেন্সিক বিভাগ থেকে কি সংবাদ আছে সেটা আমাদের জন্য অপেক্ষা করব। তবে আমরা কিছু একটা পেলে তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না। হতে পারে এটা খুনির কোনো চাল। এই কুড়ালটা দিয়েই খুনি করা হচ্ছে, ইচ্ছে করে রেখেছে যাতে এটা থেকে আমরা অন্য কোনো ব্যক্তিকে খুঁজে বের করি। আমরা এই কুড়ালের মাধ্যমে যেই ব্যক্তিকে খুঁজে বের করব সে অবশ্যই নির্দোষ হবে, কারণ সে এরকম ভয়ঙ্কর হবে যে আর যাই হোক খুনের হাতিয়ার রেখে বোকামি করবে না। আমরা এটাকে মাধ্যম সেই ব্যক্তিকে খুঁজে পাবো। সে যদি নির্দোষ হয় তাহলে আমরা তাকে খোঁজার জন্য সময় নষ্ট কেন করবো স্যার? তাছাড়া আমাদের জন্য অন্য কোনো অপশান নেই। দেখা যাক এই কাটা হাত আর কুড়াল আমাদের কোথায় নিয়ে যায়। স্যার, আমরা এই শহরের পাহারাদার আরও বাড়াবো। মানুষ এমনিতে অনেক ভয়ে আছে। আমরা কিছুই করব না, সব কিছু আগের মতো স্বাভাবিক থাকবে। খুনি এটাই চায় আমরা ওকে ভ্যালু দেই, কিন্তু আমরা ওর ফাঁদে পা দিব না। এমন একটা ভাব করব যেন কিছুই হয়নি। হঠাৎ নাহিয়ান ফোনের কল আসলো। নাম্বারটা দেখে নাহিয়ান অন্যদের মতো বলল চলে যেতে। নাহিয়ান কলটা রিসিভ করার পর অন্য পাশ থেকে একটা মেয়ে বলল, তুমি ঠিক আছে তো? নিউজে দেখলাম ডাস্টবিনে নাকি মানুষের কাটা হাত পাওয়া গেছে। কি ভয়ঙ্কর মানুষ, কতটা জঘন্য কাজ। নাহিয়ান বলল, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি, আমার কী হবে? মেয়েটা বলল, কোথায় আছো এখন তুমি? আমি থানায় আসছি, ওই ঘটনা নিয়েই কথা বলছি। কিছু পেলে? আপাতত না। এখন কি করবে? কিছুই না মানে? পরে তোমাকে সব বলছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো, কল দিও আমাকে। আচ্ছা মহারানী, 2 দিন পর। নাহিয়ান ফরেন্সিকে বিভাগের সাথে কথা বলছে কাটা হাত আর কুড়ালটা নিয়ে। নাহিয়ান ডাক্তারকে বলল, হাতটা কবে নাগাদ কাটা হয়েছে বলতে পারবেন? 3-4 দিন হবে। যে কাজটা করেছে তাকে প্রফেশনাল মনে হচ্ছে। একদম নিখুঁতভাবে কাটা, যেমনটা আমরা নৃশংসভাবে কাটি। নাহিয়ান অবাক হয়ে ডাক্তারকে বলল, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। ডাক্তার বলল, খুনি মুরগি কাটার মতো নিখুঁতভাবে এটা করেছে। সে যেমন কাটতে চেয়েছে তেমনটাই পেরেছে। হয়তো খুনি এই বিষয়ে পারদর্শী। নাহিয়ান সাথে থাকা পুলিশ কিছুটা ভয় পেয়ে গেল ডাক্তারের কথা শুনে। কারো আবার বুঝতে বাকি রইল না যে খুনি কতটা ভয়ঙ্কর। নাহিয়ান ডাক্তারকে বলল, এই কুড়োলটা দিয়ে কি হাতটা কাটাচ্ছে? না, কুড়োলে থাকা রক্ত ভিক্টিমের, কিন্তু হাতিয়ার এটা না। খুনি কুড়ালের রক্ত লাগিয়েছে ইচ্ছে করে। তবে আমরা এই কুড়ালের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আর এই প্যাকেটটা তো দুটি একই ব্যক্তির। আমরা এটা থেকে মানুষ শনাক্ত করতে পারবো, কিন্তু সে খুনি হয়তো না। আপনার কাছে অনুরোধ করব, আরও একবার পরীক্ষা করে দেখুন। আমি অলরেডি তা করেছি, এর জন্যই
এত সময় নিয়েছি আমি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাহিয়ান ডাক্তারের কাছ থেকে চলে গেল। ওদের ক্রাইম ব্রাঞ্চ চলে আসলো। কম্পিউটার অপারেটরকে বলল এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষকে শনাক্ত করতে। কম্পিউটার অপারেটর কিছুক্ষণ একজন ছবি দেখিয়ে এসে নাহিয়ানকে বলল ফিঙ্গারপ্রিন্টের এই ব্যক্তি। নাহিয়ান ছবিটা দেখে অবাক হয়ে গেল। একটা পিচ্ছি ছেলে, বয়স 12-13 হবে। নাহিয়ানদের সাথে বাকিদেরও সেম অবস্থা। ফিঙ্গারপ্রিন্ট এত কম বয়সী ছেলের হবে তা কেউ কল্পনা করতে পারেনি। আহনাফের হাতে দুটো বিরিয়ানির প্যাকেট আর দুটো কোক, এগুলো নিয়ে আহনাব একটা রুমে আসলো। রুমে এসে প্রথমে টিভি অফ করে দিয়ে হিয়াকে ডাকলো, সরি একটু দেরি হয়ে গেল, আপনার হয়তো ক্ষুধা পেয়েছে, এই নিন বিরিয়ানি নিয়ে এসেছি আপনার জন্য। পরক্ষণে আহনাব মনে হলো হিয়ার তো দুটো হাত নেই, তাই আহনাব নিজ হাতে হিয়াকে খাইয়ে দিতে লাগলো। আহনাব হিয়াকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো আর বলল, আপনি এভাবে মন খারাপ করে থাকলে আমার একদম ভালো লাগে না। আমার মতো সবসময় চিলমুড়ে থাকবেন, উপভোগ করে সব কিছু। হিয়া কাঁদতে কাঁদতে বললো, আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমি কি ক্ষতি করছি আপনার? আমার চোখের সামনে আমার ফ্রেন্ডের মাংস কাটলেন, আমি আর নিতে পারছি না, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি প্রমিস করছি কাউকে কিছু বলবো না, এমনকি আমার বাবা মাকেও না। তা না হলে আপনি আপনি কানাডা চলে যান, তারপর আমার বাবা মাকে জানিয়ে দিলেন আমার কথা, তারা এসে আমাকে নিয়ে যাবে। আহনা বলল, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে মেরে ফেলবো, প্রতিদিন কষ্ট দিয়ে আপনাকে মারবো। হে চিৎকার করতে লাগলো। হাত পা না হাত না থাকে পা দিয়ে আহনাবকে লাথি মারতে লাগলো। আহনাব বলল, তুই আমাকে মারবি না, আমাকে ছেড়ে দিবি, আমি তোকে খুন করে ফেলবো। আহনাব বলল, এরকম করলে আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন, তখন আর আপনার চিকিৎসা করা আমার দ্বারা হবে না, আর আপনাকে আমি ডাক্তারের কাছে নিতেও পারবো না। তুই আমার সাথে এমন কেন করছিস? আমি তো তোকে বিয়ের আগেও চিনতাম না। আমি যাদের মেরেছি তাদের কাউকেই তো আমি চিনি না। সিচুয়েশন অনুযায়ী হয়েছে, মানসিক তৃপ্তির জন্য আমাকে এমনটা করতে হয়েছে। আপনাকেও যে কোনো সময় মেরে ফেলবো যখন আমার মুড হবে। নাহিয়ান ও ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। ছেলেটা নাহিয়ানকে বললো, একজন এসেছিল আমার কাছে, টাকা আর প্যাকেট দিয়েছিল, তারপর আমাকে বলেছিল প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিতে, তবে কেউ যাতে না দেখে। আমি লোকটার কথা মতো কাজ করছি, প্যাকেটটা খুলেও দেখিনি। নাহিয়ান ছেলেটাকে বললো, লোকটাকে চিনতে পারবে? কখন কোথায় তোমাকে দেখি বলেছিল? রাতে বলেছিল। লোকটা কিছুটা বয়স্ক, এই প্যাকেট ফেলে দেওয়ার জন্য আমাকে অনেক টাকা দিয়েছিল। আমি অবাক হয়ে গেছিলাম, লোকটার ফেস আমি কখনোই ভুলবো না। তুমি লোকটাকে দেখতে কীরকম তা বর্ণনা দিতে পারবে? হ্যাঁ পারবো। নাহিয়ান ছেলেটাকে নিয়ে একটা ল্যাবে গেল। তারপর এআই এর সাহায্যে ছেলেটার বর্ণনা অনুযায়ী একটা ছবি বের করলো। ছেলেটার কথা মতো লোকটা কিছুটা বয়স্ক, চোখে একটা কালো চশমা পরা। ছেলেটা নাহিয়ানকে বলল, লোকটা কিন্তু অদ্ভুত আচরণ করতে লাগলো, নিজের মতো করে চলে গেল, কারো কথা শুনছিল না। নাহিয়ান লোকটার সম্পর্কে সব তথ্য বের করলো। লোকটার ঠিকানা চলে গেল বাচ্চাটাকে নিয়ে। লোকটার বাসায় যাওয়ার পর নাহিয়ান দেখলো একটা লোক কিছুটা ভলিউম বাড়িয়ে টিভির সামনে বসে আছে। রুমে কেউ এসেছে সে বিষয়ে তার কোনো খেয়াল নেই, কিছু বলছে না। লোকটাকে দেখে নাহিয়ান অদ্ভুত লাগলো। নাহিয়ান তাকে বলল, আপনার নাম রাইহান? লোকটা নাহিয়ানের দিকে না দেখে জবাব দিল, হ্যাঁ, আপনারা কারা, কেন এসেছেন? আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি, আপনাকে জিজ্ঞাসাবাদ করব। করুন। আপনি এই ছেলেটাকে একটা প্যাকেট আর টাকা দিয়ে বলেছিলেন ডাস্টবিনে প্যাকেটে ফেলে দিতে, আমি জানি না। তখন ছেলেটা জোরে বলল, স্যার, এই লোকটা মিথ্যে বলছে, এই লোকটাই আমাকে টাকার প্যাকেট দিয়েছিল, ডাস্টবিনে ফেলছিল। নাহিয়ান লোকটাকে বলল, কেন দিয়েছিলেন? প্যাকেটটার ভিতর কী ছিল? লোকটা বলল, আমি জানি না, আমাকে একজন প্যাকেট আর টাকা দিয়ে বলেছিল আমি যাতে একটা জায়গায় চলে যাই, সেখানে একটা ছেলে থাকবে, তাকে যেন টাকার প্যাকেটটা দিয়ে বলি ডাস্টবিনে ফেলতে। কে বলেছিল আপনাকে? জানি না। নাহিয়ান রেগে গেল, দেখুন, আমার সাথে লুকোচুরি খেলবেন না, প্যাকেটের ভিতরে একটা মানুষের অঙ্গ ছিল, বলুন কে দিয়েছে আপনাকে? সেই দেখতে কীরকম? লোকটা বলল, আমি বলতে পারবো না, কারণ আমি চোখে দেখি না। লোকটার কথা শুনে নাহিয়ান ওর সাথে থাকা সব পুলিশ অবাক হয়ে তাকিয়ে রইল। নাহিয়ান যেন একটা ঘোরের ভিতরে আছে, এসব কী হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নাহিয়ান লোকটাকে বলল, তার ভয়েস কীরকম ছিল? লোকটা বলল, একটা মেয়ের ভয়েস ছিল। এটা শুনে নাহিয়ান আবার অবাক হলো। রাত 10টা। আহনাব একটা বিরিয়ানির প্যাকেট আর একটা কোক নিয়ে হিয়ার কাছে গেল। হিয়াকে বিরিয়ানি খাইয়ে দিতে লাগলো। হিয়ার প্রতিটা সেকেন্ড ভয়ে থাকে, এই বুঝি আহনাব ওকে মেরে ফেলবে। হিয়া এখন অনেকটা পাগলের মতো আচরণ করছে, পা দিয়ে রক্ত পড়ছে ওর। খাওয়ার শেষে আহনাব হিয়াকে কোক খাইয়ে দিল, একটা তোয়াল দিয়ে হিয়ার মুখ মুছে দিল। তারপর হিয়াকে বলল, আমি আপনাকে এখন মেরে ফেলবো। কথাটা শুনে হিয়া চিৎকার করতে লাগলো, পা দিয়ে ফ্লোরে আঁচড় দিতে লাগলো, দেওয়ালের সাথে পা দিয়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। এর কারণে ওর পা থেকে তখন রক্ত পড়ছিল। আহনাব হিয়ার পা দুটো
কেটে দিল, তারপর পেট আর গলা কেটে দিল। মারা যাওয়ার আগে হিয়ার শেষ কথা ছিল, আমাকে কেন মারছিস, কারণটা তো বল। আহনাব কিছু না বলে কিছুটা মৃদু হাসছিল তখন। নাহিয়ান বাকিদের সাথে আলোচনা করতে লাগলো। তখন ফরেন্সিক বিভাগ থেকে কল আসলো, তারা জরুরি আহনাবকে যেতে বলছে। নাহিয়ান আর বিলম্ব না করে সেখানে চলে যায়। ডাক্তার নাহিয়ানকে বলবো, এই প্রথম কোনো কেস নিয়ে আমাকে এতটা ভাবতে হচ্ছে, আর প্রথমবারের মতো আমি ভুল প্রমাণিত হয়েছে। আমার টুকরোগুলো আরও অনেক ছোট ছোট টুকরো করেছি, প্রতিটা আলাদা আলাদা পরীক্ষার জন্য। আমরা একটা টিম গঠন করছি, প্রত্যেকে একটা একটা করে ছোট টুকরো পরীক্ষা করে দেখছে। অবশেষে আমরা কিছু একটা পেয়েছি। একটা ছোট টুকরোর ফাঁকে ক্ষুদ্র একটা বালিকণা আটকে ছিল, যা এতটাই ফাঁকে ছিল যে আমাদের কম্পিউটার তা খুঁজে পায়নি। তারপর আমরা যখন বালিকণা পরীক্ষা করি তখন সেখানে রক্ত পাই, আর সেই বালিকণা কোনো একটা রোডে ছিল। তার মানে খুনটা একটা রোডের ভিতরে হয়। আমরা তখন অবাক হই, একটা রোডের ভিতর কিভাবে খুন হতে পারে। তখন আমরা ধারণা করি যে এটা একটা দুর্ঘটনা হতে পারে। শুনতে কিছুটা অদ্ভুত লাগলো, দুর্ঘটনায় মারা যাওয়ার পর এটা টুকরো করা হয়, মানে এর কোনো খুনি নেই। ডাক্তারের কথা শুনে নাহিয়ান অবাক হয়ে আছে। নাহিয়ান ডাক্তারকে বলল, মানে আপনি বলতে চাচ্ছেন এই লোকটা মারা হওয়ার পর তার লাশ টুকরো করা হয়েছে? এরকম মানুষ আছে, ভাবতেই কেমন লাগে। ডাক্তার নাহিন ক্যাট বলল, হ্যাঁ, লোকটা মারা যাওয়ার পর তার লাশের সাথে এরকম করাছে। নাহিয়ান অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস হলো, কেন এমনটা করবে, এর পিছনে কি কারণ থাকতে পারে? ডাক্তার বলল, এর একটাই কারণ আছে, যে এই লাশটার সাথে এমন একজন সাইকো তার আনন্দের জন্য এমন করছে। কিছু মানুষ আছে যারা নিজেদের প্রশান্তির জন্য এমনটা করে। নাহিয়ান বলল, তাহলে তো সেই সাইকো খুব ভয়ঙ্কর হতে পারে। হতে পারে সে জীবিত, আবার মানুষটির সাথে এমন করেছে। হতে পারে তার কাছে কোনো কিছুই অসম্ভব না। সে আরও অনেক কিছু করতে পারে আমাদের চিন্তার বাইরে। কোটি মানুষের ভিড়ে তাকে খুঁজে পাওয়া কি সহজ হতে পারে? কিভাবে তাকে অন্য মানুষের থেকে আলাদা করা যায় বলতে পারেন? তাকে খুঁজে পাওয়া মোটেও সহজ কাজ না। সে আমাদের আপনাদের মতোই সাধারণ মানুষ। তার আচার আচরণ কখনোই প্রকাশ পাবেন না সে সাইকো। তাই সে কোনো ভুল না করলেও তাকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার আমাদের জানি। নাহিয়ান বলল, আপনি বলেছেন ওই বালিকণা কোন রোডের তা শনাক্ত করতে পেরেছেন। তাহলে সেই রোডের দুর্ঘটনার ফুটেজ দেখে আমরা কিছু বলতে পারবো, হয়তো হয়তো চেষ্টা করে দেখতে পারবো। তবে আমি আপনাদের উপদেশ দিব, হাইপার হবেন না, সাইকোর সাথে সাইকোর মতো আচরণ করবেন, তার ভুলের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ আপনাকে। নাহিয়ান ল্যাব থেকে বের হলো। ওর সাথে থাকা পুলিশ জিজ্ঞাসা করলো, স্যার এরকম সাইকো হয়? হয়, এরা খুব ভয়ঙ্কর হয়। যত তাড়াতাড়ি সম্ভব ওই সাইকোকে খুঁজে বের করতে হবে। জানি না সামনে ওই সাইকো কী কী করবে। আমরা তো এটাও জানি না যে ওই সাইকো কী কী করছে। এই অঙ্গগুলি ডাস্টবিনে না পেলে হয়তো আমরা ওই সাইকো সম্পর্কে জানতাম না। তবে ওই সাইকো হয়তো আশা নয় ওর কাটা অঙ্গ থেকে আমরা কোনো ক্লু পাবো। শুনে আমরা যে ক্লু পেয়েছি তা মিডিয়া প্রকাশ করে দাও। অবাক হয়ে নাহিয়ান জিজ্ঞেস করলো, স্যার মিডিয়ায় প্রকাশ করে দিলে তো সাইকো সতর্ক হয়ে যাবে, তখন তাকে খুঁজে বের করা আরও কঠিন হয়েছে। মিডিয়া প্রকাশ করলে ওই সাইকোকে খুঁজে বের করা সহজ হবে। আজ পর্যন্ত সব কিছু ওর প্ল্যানে হয়েছে, হয়তো নিউজটা দেখে সাইকো কিছুটা ঘাবড়ে যাবে। প্রথমবারও ভুল করেছে এটা ভাববে। তখন সে নিজের প্রতি কন্ট্রোল কিছুটা কমে যাবে। আর মানুষ এরকম পরিস্থিতিতে কোনো না কোনো ভুল করেই থাকে। এই সাইকো সেই ভুলটাই করবে, তখন আমাদের কাজ সহজ হয়ে যাবে। কিন্তু স্যার মিডিয়া প্রকাশ করলে তো মানুষজন আতঙ্কিত হয়ে যাবে। লাশটার ব্যাপারে কোনো কিছু বলবেন না। আমরা ওই দুর্ঘটনায় যারা যারা মারা গেছে তাদের খোঁজ খবর রাখবেন। এই কেসটা তদন্ত করবে। এতে সাধারণ মানুষ কিছু না হলে বুঝবে, সাইকো ঠিক বুঝবে। কারণ এই দুর্ঘটনায় মারা যাওয়ায় একজনের অঙ্গই আমাদেরকে পাঠিয়েছে। স্যার ওই দুজন কি করব? এদের শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে ছেড়ে দাও। সবসময় এদের উপর নজর রাখো। দেখা যাক সাইকো এদের সাথে দেখা করতে আসে কি না। ঠিক আছে স্যার। ম্যাডাম আপনাকে কলে না পেয়ে অনেকবার কল দিয়েছিল, আমি রিসিভ করিনি। আপনি যদি ম্যাডামকে কল দিতেন তাহলে আমি বেঁচে যাই। কাজ শেষ হোক তারপর কল দিব। তুমি রিসিভ করো না। এখন যা বলছি সেই অনুযায়ী করো। আমরা দুর্ঘটনার স্থানে যাওয়ার আগে সব মিডিয়া সেখানে উপস্থিত থাকা চাই। আচ্ছা স্যার। আহনাব হিয়ার বাবা মার বাসায় গেল। সেখানে গিয়ে ওর আচরণ দেখে হিয়ার বাবা মা বুঝতে পেরেছে আহনাব হিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। হিয়ার চলে যাওয়াটা আহনাব মেনে নিতে পারেনি। হিয়ার বাবা আহনাবকে বলল, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। হিয়া এমন কাজ করতে পারবে তা আমরা ভাবতে পারিনি। ওর ফ্রেন্ডকে আমরা চিনি, সবসময় আমাদের বাসায় আসতো, কিন্তু ওরা যে পালিয়ে যাবে তা বুঝতে পারিনি। তাহলে তোমার সাথে হিয়ার আমরা বিয়ে দিতাম না। তুমি খুব ভদ্র ছেলে, আমরা তোমার সাথে অন্যায় করেছি, তুমি প্লিজ হিয়াকে ভুলে যাও।
নতুনভাবে সব কিছু শুরু করো। হিয়া এরকম আচরণে আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেছে। আহনাফ শান্তভাবে বলল, আপনি আমার বড়, আমার কাছে মাপ চাইছেন, এটা আমাকে লজ্জিত করছে। সবার আলাদা পছন্দ থাকতে পারে। আমার হয়তো হিয়াকে পছন্দ, কিন্তু হিয়ার হয়তো ওর ফ্রেন্ডকে পছন্দ। যাই হোক, আমি কানাডায় আমার বাবা মার কাছে চলে গেছি। হিয়া হয়তো ওর ফ্রেন্ডের সাথে সুখে আছে, হয়তো আর কখনো ফিরে আসবে না। হিয়ার বিয়ের আগে ওর ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তাও আমি ওকে মেনে নিয়েছি। কিন্তু হিয়া এভাবে আমাকে ছেড়ে যাবে তা বুঝতে পারিনি। ভাবলাম কানাডা যাওয়ার সাথে আপনার সাথে দেখা করে যাই, কিছুদিন পর চলে যাব, আর হয়তো আসবো না। আচ্ছা আঙ্কেল, আসি। ভালো থাকবেন আপনারা। হিয়াকে ওর মতো ছেড়ে দেন। হিয়া হয়তো ওর ফ্রেন্ডের সাথে ভালো আছে। আমি চাই ওরা দুজন একসাথে থাকুক। দুপুরের খাওয়া খেয়ে তারপর যাও। ধন্যবাদ আঙ্কেল, আমাকে যেতে হবে, আমার কিছু কাজ আছে। আহনাফ সেখান থেকে বেরিয়ে ওর বাসায় চলে গেল। বাসায় বিরিয়ানি রান্না করছে আহনাফ, তাই তাদের বাসায় খাওয়া হয়নি। হিয়ার মাংস দিয়ে বিরিয়ানি অসাধারণ হয়েছে। আহনাফ সাথে কোক নিল, খুব তৃপ্তি করে খালো। হঠাৎ নিউজে দেখলো পুলিশ সেই দুর্ঘটনাস্থলে তদন্ত করছে। আহনাফ বুঝতে বাকি রইল না, পুলিশ ওই অঙ্কটাকে শনাক্ত করে ফেলেছে। আহনাফ খুব অবাক হলো। ফরেন্সিক বিভাগ সেই ডাক্তারকে কল দিয়ে বলল, আপনি আমাকে হতাশ করছেন স্যার, আপনার মেয়েকে মারার ইচ্ছে আমার ছিল না, এখন আবার আমাকে বিরিয়ানি রান্না করতে হবে। আহনাফ ডাক্তারকে বলল, আমার মেয়ের শরীরের কোন অঙ্গ আপনি পেতে চান, তাড়াতাড়ি বলেন স্যার, আপনার মেয়ে অপেক্ষায় আছে। আহনাফের কথা শুনে ডাক্তার ভয় পেল না। ডাক্তার আহনাফকে কিছু বলল না। এতে আহনাফ কিছুটা অবাক হলো, কারণ এর আগে এমনটা সম্মুখীন হয়নি। আহনাফ ডাক্তারকে বলল, স্যার, আপনার মেয়েকে কিভাবে খুন করলে আপনি খুশি হবেন? আচ্ছা স্যার, ধর্ষণ করে তারপর আপনার মেয়েকে 10 টুকরো করে ফেলে কী বলেন স্যার? আরে স্যার, রক্ত আমাকে ডাকছে, কীভাবে খুনটা করব তা আমাকে তাড়াতাড়ি জানান প্লিজ স্যার। আমার হাতে সময় খুব কম, আমি আর নিজেকে সামলাতে পারছি না। আপনার মেয়ের অনেক ভয় আছে। কেউ যখন এরকম ভয় থাকে তখন তাকে খুন করতে যে কি ভালো লাগে স্যার, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার মেয়ের চোখ দুটো খুবই সুন্দর, ভাবছি চোখ দুটো আমার কাছে রেখে দেব। একদম চিন্তা করবেন না স্যার, বাকি শরীরের অংশগুলো আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। তা আপনি কি চান, কিভাবে আপনার মেয়েকে খুন করব? ডাক্তার চুপচাপ থাকতে দেখে আহনাব আবার বলল, কী হলো স্যার, চুপ করে আছেন যেন, কিছু তো বলুন। আপনার মেয়ে খুবই ভয় আছে, তাকে যত তাড়াতাড়ি খুন করবো তত তাড়াতাড়ি তার জন্য ভালো, কারণ একবার আমার সিদ্ধান্ত বদলে গেলে তাকে এমনভাবে মারবো যে আপনি আপনার মেয়ের শরীরের মাংসগুলো পাবেন শুধু। আপনার উচিত হয়নি নাহিয়ানকে কিছু বলা। আপনাকে সতর্ক করেছিলাম স্যার, আপনার মেয়েটার কথা একবারও ভাবলেন না? নিজে সৎ থাকতে যে মেয়েটাকে মেরে ফেললেন। আমি খুব দুঃখিত স্যার, আমাকে ভুল বুঝবেন না। এটা বলে আহনাফ কলটা কেটে দেয়। তবে ডাক্তার এরকম সিচুয়েশনে কিছু না বলে ওর কিছুটা অদ্ভুত লাগে। নিজের মেয়ে মারা যাচ্ছে আর বাবা চুপ আছে, এটা আহনাবকে খুব অবাক করছে। এই প্রথম আহনাব অবাক হলো। প্রথমবারও কুল থাকতে পারছে না। আহনাব অস্থির লাগছে। আহনাব ভাবছে, ডাক্তার কোনো রিয়াক্ট করলো না কেন, কেন কিছু বললো না। তখনই আহনাবের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। প্রথমবারও ভুল করলো। আহনাব হাসতে লাগলো। এখন আর কিছুই করার নেই। আহনাব বাইক নিয়ে অন্য বাসায় চলে গেল। সেখানেও ডাক্তারের মেয়ে লুকিয়ে রেখেছিল, কারণ পুলিশ ওকে ফলো করছিল, তাই ওকে নিজের বাসায় নিয়ে আসলে ধরা পড়তো পুলিশের কাছে, তাই মেয়েটাকে অন্য বাসায় লুকিয়ে রেখেছে। আহনাব কিছুক্ষণ পর সেই বাসায় পৌঁছে গেল। রুমের কাছে আসতে আহনাব দেখলো দরজা খোলা। আহনাব মৃদু হাসলো, তারপর আবার নিজের বাসায় চলে আসলো। ফ্রিজ থেকে বিরিয়ানি গরম করতে লাগলো। এর ভিতর ওর বাসায় নাহিয়ান চলে আসলো। নাহিয়ান কিছু বলার আগে আহনাব ওকে বললো, বসুন আপনি, আমি বিরিয়ানি গরম করছি, খেয়ে তারপর যাবেন। নাহিয়ান আহনাবকে বললো, তাড়াতাড়ি আপনার খাওয়া শেষ করুন, আপনাকে গ্রেপ্তার করলাম খুনের অপরাধে। আহনাব নাহিয়ানকে বললো, আপনার হয়তো কোথাও ভুলেছে, আমি খুন করিনি, ওটা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার লাশ ছিল। যাই হোক, এই বিষয়ে আপনার সাথে পরে কথা হবে, আপাতত বিরিয়ানি শেষ করুন। আহনাব বিরিয়ানি খাচ্ছে আর নাহিয়ানকে বললো, আপনিও খেয়ে নিন, অনেক ভালো হয়েছে। নাহিয়ান বলল, আমার খাওয়ার ইচ্ছে নেই, আপনি খাওয়া তাড়াতাড়ি শেষ করুন, তা না হলে আপনাকে জোর করে নিয়ে যেতে হবে। আহনাব আবার কিছু না বলে বিরিয়ানি খাওয়া শেষ করলো। তারপর নাহিয়ান বলল, তাহলে এবার যাওয়া যাক। নাহিয়ান আহনাবকে নিয়ে ক্রাইম ব্রাঞ্চে চলে আসলো। গোপনে একটা রুমে আহনাবকে রাখা হলো। তারপর কিছুক্ষণ পর নাহিয়ান সেই রুমে আসলো। ওর সাথে একটা ডাক্তার আছে। ডাক্তার আহনাবকে বলল, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি, আমি পুলিশকে সাহায্য করেছি তোমাকে ধরতে। তুমি একজন সাইকো তা আমি আগেই পুলিশকে বলেছি। তবে একটা স্বীকার করতে হবে, তোমাকে ধরার জন্য ভাগ্য আমাদের সহায় ছিল, তা নাহলে তোমাকে কখনোই ধরতে পারতাম না। তুমি যেই ব্যক্তি লাশের হাতে টুকরো করেছিলে, আমরা সেই টুকরোগুলো আরও অনেক ছোট ছোট টুকরো করি, তারপর সেগুলো পরিষ্কার করি। তখন আমরা
তার ভিতরে একটা বালিকণা দেখতে পাই, যেটা কম্পিউটারে ধরা পড়েনি। তারপর সেটার মাধ্যমে জানতে পারি এটা একটা রোডের, আর সেই ব্যক্তিটি মৃত ছিল। তারপর তোমাকে খুঁজে বের করা অসম্ভব ছিল, কিন্তু তুমি নিজেই সেটা সহজ করে দিলে আমার মেয়েকে কিডন্যাপ করে। তোমাকে জানিয়ে রাখি, আমার মেয়ের অপারেশন আমি নিজ হাতে করিয়েছিলাম, আর ওর শরীরে আমি অতি সূক্ষ্ম একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রাখি। তারপর তো সব কিছু সহজ, সেটার মাধ্যমে আমরা তোমাকে শনাক্ত করতে পারি, আর আমরা মেয়েকে উদ্ধার করি। আহনাব ডাক্তারকে বলল, কোক খাবেন? মানে বিরিয়ানি খেয়েছি তো, তাই এখন কোক খেতে হবে। আহিয়ান একটা কোক নিয়ে আসতে বলল। আহনাব কোক খেয়ে নাহিয়ানকে বলল, আমার উপর কিসের অপরাধ আছে? যদি বলতেন তাহলে ভালো হতো। নাহিয়ান বলল, তুমি একজন সাইকো, অনেককে খুন করছো, তাই তোমাকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। আরব শান্তভাবে নাহিয়ানকে বলল, আপনি এমনভাবে বলছেন যেন খুন করার সময় আপনি আমার সাথে ছিলেন। ধরলাম আমি অনেক মানুষ খুন করেছি, কিন্তু আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না সেই লাশগুলো আপনারা খুঁজে পেয়েছেন? হ্যাঁ, আমি অপরাধ করেছি, তবে সেটা খুন নয়। আমি ওই লাশটা কেটেছি, তারপর ডাক্তারের মেয়েকে কিডন্যাপ করেছি, কিন্তু সেটা তো খুনের অপরাধ না। আর ডাক্তার নিজেই বলল আমি একজন সাইকো। আপনাদের দেওয়ার জন্য আমার কাছে একটা গিফট আছে। নাহিয়ান জিজ্ঞাসা করলো, কি সেটা? আহনাবর পকেট থেকে একটা কাগজ বের করলো, তারপর সেটা ডাক্তারকে দেখালো। কাগজটা দেখে ডাক্তার বলল, এটা কানাডার বিখ্যাত একজন ডাক্তার। আহনাব সেখানে নিজে চেক আপ করে। ডাক্তার সব কিছু পরিষ্কার করে এটা বলে, আহনাব মানসিকভাবে অসুস্থ। ও যা করে তাতে ওর নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না। ওই ডাক্তার আহনাবকে কিছু ওষুধ দেয়, তারপর কিছু মাস পর আহনাব সেই ডাক্তারের কাছে যায়, কিন্তু তখনও ওর সেই সমস্যাটা ছিল। ডাক্তার নাহিয়ান বলল, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় না, কোর্ট থেকে ওকে মানসিক হাসপাতালে পাঠানোর আদেশ দেব। যেহেতু আহনাবের বিরুদ্ধে খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তার উপর মানসিক রোগ আক্রান্ত, তাই ওকে জেলে রাখতে পারবো না। এটা শুনে নাহিয়ান অনেক রেগে যায়। নাহিয়ান ডাক্তারকে বলে, আপনার মনে হয় আহনাব খুন করেছে? ডাক্তার বলল, মনে হয় না, আমি নিশ্চিন্ত ও খুন করেছে, তারপর তাদের টুকরো করছে। ওর সাইকোর লক্ষণ এটাই বলে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আগে লাশগুলো খুঁজে বের করতে হবে। নাহিয়ান এতটা রেগে যায় যে ডাক্তার রুম থেকে বের করে দিয়ে আহনাবকে মারার জন্য প্রস্তুত নিতে থাকে। নাহিয়ান ভাবে আহনাবকে কষ্ট দিয়ে ওর মুখ থেকে সব কিছু স্বীকার করবে। নাহিয়ান যখন আহনাবকে মারতে যাবে, তখনই হাইকোর্ট থেকে আদেশ আছে আহনাবকে মানসিক হাসপাতালে পাঠানোর জন্য। নাহিয়ান আহনাবকে দেখে তাকে মৃদু হাসলো। আহনাব মৃদু হেসে নাহিয়ানকে বলল, আমি খুবই দুঃখিত, উকিল পারফেক্ট টাইমে চলে আসবে তা বুঝতে পারিনি। আপনার ইচ্ছে না থাকলেও আমাকে এখন মানসিক হাসপাতালে পাঠাতে হবে। আমি হাসপাতালে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। প্লিজ আমাকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠিয়ে দিন। উকিল নাহিয়ানের দিকে নোটিশটা এগিয়ে দেয়। নাহিয়ান নোটিশটা দেখে আরও রেগে যায়। ওর ইচ্ছে করছে নোটিশটা ছিঁড়ে ফেলতে। প্রমাণের অভাবে একজন খুনি ছাড়া পেয়ে যায়, নাহিয়ান তা মানতে পারছে না। উকিল নাহিয়ানকে বলল, আপনার যা বলার কোর্টে বলবেন। কোনো প্রমাণ ছাড়া কাউকে টর্চার করতে পারেন না আপনি। আশা করি আপনাকে আর আইনের নিয়মকানুন শেখাতে হবে না। আমার মক্কেল মানসিকভাবে অসুস্থ, তার ভালো যত্ন রাখবেন সেই প্রত্যাশা করি আপনার কাছে। আজকেই আমরা তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাব, বাকিটা আমি কোর্টে বুঝবো। আহনাব কোনো খুনের আসামি জানা যে আপনি তার সাথে এরকম আচরণ করছেন। আপনার সাথে কোনো প্রমাণ থাকলে সেগুলো কোর্টে পেশ করুন। কিছুক্ষণ পর নাহিয়ান নিচে নেমে একটা সিগারেট ধরালো। তার খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। ওর কাছে কোনো প্রমাণ নেই যেটা দিয়ে আহনাবকে খুনি প্রমাণ করবে। ও তো এটাও জানে না আহনাব কাদের কাদের খুন করেছে, তবে এটা নিশ্চিত আহনাব খুন করেছে। আর ডাক্তার নাহিয়ানের সাথে একমত, কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। নাহিয়ানের সন্দেহ হয় পার্টির ছেলেটার সাথে আহনাব কিছু করেছে, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আর যদি আহনাব খুন করে থাকে, তাহলে সেটা প্রমাণ করতে হবে, লাশটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু এখনও ওরা কোনো লাশ পায়নি। এখন তো আহনাবের উপর নজর রাখা সম্ভব না। আহনাব হয়তো কানাডা চলে যাবে, তার আগে ওকে খুনি প্রমাণ করতে হবে, কিন্তু তার জন্য আগে ওর হাতে খুন হওয়ার ব্যক্তিদের শনাক্ত করতে হবে, তারপর তাদের লাশ খুঁজে বের করতে হবে। ডাক্তার নাহিয়ানের কাছে আসলো। নাহিয়ান ডাক্তারকে বলল, এরকম একজন ভয়ঙ্কর খুনিকে আমাদের ছেড়ে দেওয়া ঠিক আছে? আমার হাত গুটিয়ে বসে আছি আর কোর্টের অর্ডার ফলো করছি। আমাদের হাতে খুব কম আছে। আহনাব খুনি প্রমাণিত করতে না পারলে আর কখনোই তা সম্ভব হবে না। আমি নিশ্চিন্ত ও কানাডায় যাবে ওর বাবা মার কাছে। আহনাব ওর বাবা মার নাম্বার আমাকে দিয়েছিল। আমি তাদেরকে দেশে আসতে বলেছিলাম, কিন্তু তারা আসবে না ব্যস্ততার জন্য। এটা পরিষ্কার যে আহনাব তাদেরকে বাংলাদেশে আসতে নিষেধ করেছে। তাদের বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ না থাকলে আমরা তাদেরকে বাংলাদেশ আসতে বাধ্য করতে পারবো না। ডাক্তার নাহিয়ান বলল, আহনাব কিন্তু তোমার হাতে ধরা একদম পারতো না, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। আমি বিশ্বাস করি আবারও ভাগ্য
আহনাফের সহায় হবে না। আমাদের শুধু ধৈর্য ধরতে হবে, শুধু একদম শান্ত হয়ে চিন্তা করে আশা করি সমস্যা খুঁজে পাবো। আহনাফ চাচ্ছে তোমাকে উত্তেজিত করে দিতে, যাতে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পারি। তোমাকে শুরু থেকে আবার ভাবতে হবে, ছোট ছোট কোনো বিষয় বাদ দেওয়া যাবে না। নাহিয়ান ডাক্তারকে বলল, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। আপনার জন্য আহনাফ ধরা পড়ছে, আর ওর মতো ভয়ঙ্কর একজন সাইকো কিলার এই ব্যাপারটা সহজে ছেড়ে দিবে না। আপনার আর আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমার। যদি ওর সাথে আর কেউ থেকে থাকে তাহলে সে অবশ্যই আপনাদের উপর আক্রমণ করবে, আর এই উকিলের উপর আমরা নজর রাখবো। নাহিয়ান নিজ দায়িত্বে আহনাবকে মানসিক হাসপাতালে নিয়ে গেল। এখনও কোর্ট থেকে আহনাব নির্দেশে প্রমাণিত হয়নি, তাই হাসপাতাল নাহিয়ানকে কড়া নিরাপত্তা রেখেছে। ছোট ছোট কোনো বিষয়ে নাহিয়ান হাতছাড়া করতে চায় না। রাতে নাহিয়ান উকিলের চেম্বারে গেল তার সাথে দেখা করতে। উকিল নাহিয়ানকে দেখে বলল, বসুন। নাহিয়ান বলল, আপনার কথা বলতে পারি? ফ্রি আছেন তো? হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার কি মনে হচ্ছে না আপনি নিজ হাতে আইন ভঙ্গ করেছেন? আপনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন? আমি আহনার সম্পর্কে কথা বলতে চাচ্ছি। আপনি ভালো করে জানেন ও একজন সাইকো। মানুষকে টুকরো টুকরো করে ও প্রশান্তি পায়। আমাদের ফরেন্সিক বিভাগের ডাক্তারের মেয়েকে কিডন্যাপ করেছে, তাকে টুকরো করার জন্য হুমকি দিয়েছে। ডাক্তার বলেছে ওর কাছে মানুষ খুন করা অস্বাভাবিক কিছু না। আহনা মানুষ খুন করে, এটা প্রায় শতভাগ নিশ্চিত। প্রথমত আইন প্রমাণ ছাড়া কিছু বলে না। আমরা শুধু কোনো ব্যক্তির আচরণ দেখে তার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে খুনি বানিয়ে দিতে পারি না, যতক্ষণ না খুনের বিরুদ্ধে প্রমাণ না পাওয়া যায়। আর আপনি বললেন আহনাব সাইকো মানে মানসিকভাবে অসুস্থ, তাই তার এই দুটো ঘটনার এই মানসিক সমস্যার দায়ী। এখন এটা যদি একজন সুস্থ মানুষ করতো তাহলে অবশ্যই আমি নিজে হাতে তার শাস্তির ব্যবস্থা করতাম। কিন্তু যেমনটা আপনি বললেন আহনাব মানসিকভাবে অসুস্থ, যদি আপনার মনে হয় সে খুনি, তাহলে প্রমাণ কোর্টে পেশ করুন। তখন আমি নিজে আপনার হয়ে লড়ব। কিন্তু কোনো প্রমাণ ছাড়া এরকম অহেতুক কথা বেমানান। নাহিয়ান বলল, আপনি নিজেও জানেন সাইকোরা কী করতে পারে, তারপর এমন কথা বলছেন কেন? দেখেন, আমরা যখন কোনো ওষুধ খাই তখন ডাক্তাররা কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বলে। তার মানে এটা না ওষুধ খেলে আমাদের ওইসব পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই দেখা যাবে। আপনি অনেকটা সেরকম ধারণা অনুযায়ী কথা বলছেন, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই। আহনাব কাদেরকে খুন করছে সেটা জানেন না, কোনো লাশ খুঁজে পাননি। তারপর আপনি অহেতুক এত বড় মন্তব্য করছেন। দেশে আইনের ধারণার উপর চলে না, আইনের মানবিকতার কোনো ছায়া নেই। ধরেন একজন একটা খুন করলো, এখন তার লাইভ স্টোরি শুনে আপনার খারাপ লাগলো, এখন কি তাকে ছেড়ে দিবেন? না, খুনের জন্য তার শাস্তির ব্যবস্থা করবেন। নাহিয়ান চুপ করে আছে। অ্যাডভোকেট রশিদ আহমেদ সম্পর্কে অনেক কিছু শুনেছেন আইন প্রমাণ ছাড়া তিনি কোনো কথা বলেন না, তার সাথে যুক্তি দিয়ে কথা বলে কেউ পারে না। নাহিয়ান বুঝতে পারছে এই জন্য আহনাব রশিদ আহমেদকে ঠিক করেছেন। এখন প্রমাণ ছাড়া আহনাবকে আটকানো রাখা অসম্ভব। হয়তো ওর সাথে অনেক রহস্য থেকে যাবে, কখনো আর সেগুলো জানা হবে না। এই প্রথম নাহিয়ান হার মানতে বাধ্য হলো। আহনাব একটা বেডে শুয়েছে, হঠাৎ একজন মেয়ে ডাক্তার আসলো। আহনাব মেয়েটাকে একটা পলকহীনভাবে তাকিয়েছে। এই প্রথম আহনাবের কোনো মেয়েকে দেখে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে। মেয়েটা অপরূপ সুন্দরী, যা দেখে না তাকিয়ে থাকা আহনাবের জন্য সম্ভব হয়ে পড়েছে। পরদেশি মেঘ, দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।